স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছি আমি প্রিয়া কুণ্ডু। দগ্ধরা ভর্তি আছেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক হৃদয় বিদারক ঘটনার আর কি খবর আছে আপনার কাছে জানাবেন। প্রিয়া, আপনি বলছিলেন যে বার্ন ইউনিটে উত্তরা মাইলস্টোন কলেজে গতকালকে বিমান বিধ্বস্তের ঘটনায় যে আহতরা রয়েছেন তারা কিন্তু এই বার্ন ইউনিটে প্রায় 70 জনের মতো ভর্তি রয়েছেন। তাদের মধ্যে 48 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক রয়েছে। কিছুক্ষণ পর কিন্তু এই বার্ন ইউনিটে কিন্তু এখানের পরিচালক একটি সংবাদ সম্মেলন করবেন। সেখান থেকে কিন্তু আমরা বিস্তারিত জানতে পারবো রোগীদের সবশেষ কি অবস্থা রয়েছে, তারা কি অবস্থায় রয়েছেন, তাদের কতজন সুস্থ হবেন বা কাদের কি অবস্থা রয়েছে সেগুলো কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই যে সংবাদ সম্মেলনটি রয়েছে সেটির পরে জানতে পারবো। এর আগে যদি বলে রাখি যে এই যে জাতীয় বার্ন ইউনিট ঢাকা মেডিকেল কলেজের যে বিশেষায়িত ইউনিটটি রয়েছে সে এর আশপাশের এলাকায় যে গতকালকে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থী আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের পরিবার পরিজন কিন্তু এই বার্ন ইউনিটের আশপাশে অবস্থান করছেন। তাদের বাচ্চারা কিন্তু ভর্তি রয়েছেন এখানে। এই বার্ন ইউনিটের আশপাশের আকাশ এবং বলা চলে যে এখানে এখন পর্যন্ত পরিবার পরিজন রয়েছে তাদের আর্তনাদ আমরা দেখতে পাচ্ছি। এবং গতকালকে কিন্তু দুপুর 1:20 দিকে কিন্তু উত্তরা মাইলস্টোন কলেজে স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান সেটি বিধ্বস্ত হয়। সেখানে কিন্তু অনেক হতাহতের ঘটনা ঘটে। কিন্তু এ পর্যন্ত কিন্তু আমরা আইএসপিআর এর তথ্য অনুযায়ী কিন্তু 164 জনের মতো আহতর ঘটনার খবর পেয়েছি। কিন্তু এখানে স্থানীয় যারা রয়েছেন তারা স্থানীয় আমরা যতটুকু তথ্য বিশ্লেষণ করে আমরা দেখতে পেয়েছি তা আহতের সংখ্যা অনেক বেশি রয়েছে এবং সেটিও কিন্তু আমরা ওখানে মারফতে জানতে পেরেছি। এবং অনেকেই দাবি করছেন যে নিহতের সংখ্যা যাতে দ্রুত প্রকাশ করা হয় বা কতজন আহত হয়েছে সেই তথ্যটি যাতে দ্রুত এই প্রকাশ করা হয়। এবং এই যে সাধারণ মানুষ রয়েছে কালকে সে দুপুরের পর থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি সবাই এই অধীর আগ্রহে রয়েছেন যে এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো সেটি নিয়ে যাতে কোনো ধূম্রজাল না থাকে। এবং যে বার্ন ইউনিটের যে চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু গতকালকে বলেছেন যে এখানে যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে প্রায় 48 জনের মতো 80 থেকে 90% পুড়ে গেছে এবং তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক রয়েছে। সেই অবস্থা নিয়েই কিন্তু এই কিছুক্ষণ পর এই জাতীয় বার্ন ইউনিটের পরিচালক একটি সংবাদ সম্মেলন করবেন। সেখান থেকে আমরা জানতে পারবো যে কতজন এখন পর্যন্ত সুস্থ হয়ে ফিরবেন এবং স্বজনদের কাছে। এবং এখনো কিন্তু অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন তাদের বাচ্চাদের খুঁজে পাচ্ছেন না, তাদের বাচ্চারা কালকে গিয়েছেন এখন পর্যন্ত তাদের বাচ্চাকে খুঁজে পাননি এবং জরুরি নাম্বার দেওয়া হয়েছে যদি কেউ কোনো তথ্য পেয়ে থাকে সেই তথ্যগুলো জাতীয় যে ন্যাশনাল সার্ভিস যে 999 আছে সেটার মাধ্যমেও যাতে জানাতে পারেন। এবং এই যে এখানে আমরা কিছু স্বজনদের দেখছি তারা তাদের শিশুরা মনে হয় ভর্তি রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তাদের কি অবস্থায় নিয়ে এসেছেন। এই যে আপনার সঙ্গে যদি কথা বলি, আপনার কে ভর্তি রয়েছেন এখানে? ভর্তি রয়েছে না, আমার কে ভর্তি রয়েছে আমি একটু দেখতে এসেছি। এই যে ভাই আপনাদের স্বজনরা তো ভর্তি রয়েছে, এই যে কি অবস্থায় নিয়ে এসেছেন, কি বলছে ডাক্তার আপনাদের? আমি এখানে ডোনার, মূলত রক্ত দান করতে আসছি। তো গতকালকে যে ট্র্যাজেডি বাংলাদেশে, এটা আমি শোক প্রকাশ করছি, আপনার সমবেদনা জানাচ্ছি হতাহতের পরিবারে। আর এরকম ঘটনা যাতে পুনরাবৃত্তি যাতে না হয়, অর্থাৎ সুষ্ঠু তদন্ত হওয়ার দরকার। আর এটা যাতে যারা এর পিছনে অর্থাৎ যাদের গাফিলতির কারণে এই ঘটনাটা আজকে সারা বাংলাদেশের মানুষকে শোকাহত করেছে তাদের নাম যাতে প্রকাশ্যে আসে। ধন্যবাদ। প্রিয়া, দেখছিলেন যে এখানে যারা এসেছেন তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে রক্ত দেওয়ার জন্য এসেছেন। এবং আমরা এটাও লক্ষ্য করছি গতকালকে যেমন উদ্ধার তৎপরতায় যে সমস্যাটি হয়েছিল যে অনেকেই কিন্তু হচ্ছে এই উদ্ধার তৎপরতা দেখতে গিয়েছিলেন, আজকেও কিন্তু সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে মানুষ কিন্তু এসেছেন এই হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদেরকে দেখার জন্য। সেই বিষয়টি আরও একটু যদি দেখেন যে এখানে যারা ডোনেশন রক্ত দেওয়ার জন্য এসেছেন তারা কিন্তু বলছেন যে এই যে
ঘটনাটি ঘটেছে এই ঘটনাটির পেছনে কারা দায়ী রয়েছেন বা কোনো গাফিলতি আছে কিনা সেই বিষয়টি কিন্তু যাতে দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসা হয়। এবং আইএসপিআর থেকেও গতকালকে কিন্তু জানানো হয়েছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটিতে যাতে দ্রুত গতিতে কোনো গাফিলতি আছে কিনা সেই বিষয়গুলো উঠে আসে। এবং আমরা কিন্তু যে যদি বলি যে এখানে যে ভর্তি রয়েছেন যে 70 জনের মতো এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে কিন্তু অনেকেই ভর্তি রয়েছেন এবং তাদের যে পরিজন রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন তাদের এই আশার একটু বাণী শোনার জন্য, তাদের যে শিশুরা ভর্তি হন তারা যাতে খুব দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারেন এবং তাদের আগের মতো যে স্কুলে গিয়েছিলেন গতকালকে সেইভাবে স্কুলে যেতে পারেন। এবং এখনো কিন্তু এখানে আমরা দেখছি এখানে পরিবেশ কিন্তু এখন পর্যন্ত হচ্ছে আপনার যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, তারা কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করছেন এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেই বিষয়টি কিন্তু তারা এখানে করছেন। এই যে এখানে যে স্বেচ্ছাসেবীরা রয়েছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি তারা কি বলছেন। এই যে আপনারা তো কালকে থেকে এখানে কাজ করছেন, তো এখানে কতজন ভর্তি রয়েছে এবং তাদের কি কি অবস্থা দেখেছেন আপনারা? আমি গতকালকে সন্ধ্যা 6টা থেকে এখানে অবস্থান করতেছি। আমি সারা রাত মর্গে কাটাইছি আর কি, মর্গে এবং 6তলা 4তলা 5তলা আমি ছিলাম। তো টোটাল আমার কাছে যে তথ্য আছে, আমি যেহেতু মর্গে ছিলাম এক্সাক্ট তথ্যটা জানি আলহামদুলিল্লাহ, সেটা টোটাল 56 জন ভর্তি ছিল, 10 জন মারা গেছে আর 46 জন ভর্তি আছে বর্তমানে। সবার নামগুলা আমার কাছে আছে, যদি লাগে আমি বলতেছি। প্রথম তানভীর একজন মারা গেছে ছাত্র, পিতা মোহাম্মদ রুমেল মিয়া। আজকে সকাল থেকে কেউ মারা গিয়েছে? আজকে লাস্ট মারা গেছে বাপ্পি নামে একটা ছেলে, ভোর 4টার সময়। ওর বয়স 8 বছর, ক্লাস 3-তে পড়ে। প্রিয়া, শুনছিলেন যে এখানে যে স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা কিন্তু এই সারা রাত কালকে সন্ধ্যা থেকে এই ঢাকা জাতীয় বার্ন ইউনিটে তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে সকালেও একজন মারা গিয়েছেন যে ভর্তি রয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা কিন্তু এখন পর্যন্ত আশঙ্কাজনক। প্রিয়া, অনেক আপনাকে ধন্যবাদ। সর্বশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফিং চলছে, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। হসপিটালে ভর্তি আছে, আমাদের এখানে ভর্তি আছে এখন এই ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে 42 জন। কম্বাইন্ড মিলিটারি হসপিটালে গতকালকে রাতে আরো 3 জন ভর্তি হয়ে এখন ভর্তি আছেন ওখানে 28 জন। সেখানে সর্বমোট মৃতদেহ ছিল 15 জনের, যেখানে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে 1 জন এবং আরেকটি দেহ নিয়ে যাওয়া হয়েছিল, সেটাকে ওনারা মৃতদেহ হিসেবে বলছেন না, সেটা উত্তরা আধুনিক থেকে যেটা নেওয়া হয়েছে সেটা একটি দেহাবশেষ। সেখান থেকেই তারা ইতিমধ্যে মরদেহ হস্তান্তর করেছেন 8 জনের কাছে। যিনি পাইলট ওনার মরদেহটি মর্গে আছে এবং 6টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনো আছে। আর যে কথাটি বললাম উত্তর আধুনিকের, ওটিকে তারা মরদেহ এখনো বলেনি, ওটা দেহাবশেষ, সেটা চিহ্নিত করার প্রয়োজন হবে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজে আমরা বলেছি গতকালকে একজন মৃত্যুবরণ করেছে, সেখানে 3 জন এখন ভর্তি আছে, তার মধ্যে 2 জনই আইসিইউতে আছে। ইউনাইটেডের কথা আমরা গতকালকে বলতে পারিনি, ইউনাইটেডে আসলে একজন, সেখানে গতকালকে একজনকে নেওয়া হয়েছিল এবং ওনাদের ভাষায় সেটা ব্রড ডেড, ওখানে মৃত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা 27 জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে 78 জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। আপনারা সবাই দোয়া করবেন। চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই গতকাল আপনারা জেনেছেন যে আমাদের পক্ষ থেকে এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে, সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য। ওনারা কেস সামারিগুলো পেয়েছেন, আমাদের এই পরিচালকের পক্ষ থেকে ফর্মাল রিকোয়েস্ট করা হয়েছে। এই মুহূর্তে সিঙ্গাপুরের হাই কমিশনার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন। আমাদের কেস দেখে ওনারা যদি মনে করেন কাউকে পাঠানোর প্রয়োজন হবে অথবা যদি কাউকে নেওয়ার, এই বিষয়গুলো ওনাদের পরামর্শক্রমেই পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে। দোয়া করবেন সবাই বাচ্চাগুলোর জন্য। আর এই হাসপাতালে কেউ ভিড় করবেন না, রক্ত সংগ্রহ একটু পর শুরু হবে। আপনারা জেনেছেন ইতিমধ্যে আমাদের আসলে যে পরিমাণ আহত আমরা বললাম 78 জন, এরা শিশু, এদের প্রয়োজন রক্তের পরিমাণ বা প্রয়োজনীয়তা অল্প। অতএব 100 জন আসলে আমাদের বলা যায় রক্তদানকারী প্রয়োজন নেই। অতএব এই মুহূর্তে অনেক ভিড় না করে যারা সত্যি নেগেটিভ গ্রুপ এবং অন্যান্য ব্লাড গ্রুপ যারা, তারা কয়েকজন আসলেই হবে।
এই রক্তগুলো এখানে সংগ্রহ করা হবে ঢাকা মেডিকেল ব্লাড ট্রান্সফিউশনে। এছাড়াও আমাদের বিএমইউর আইসিইউ সেট আমাদের প্রস্তুত আছে। সো আমাদের দিক থেকে প্রস্তুতিটুকু যথেষ্ট আছে। এখন আসলে বাকিটুকু সৃষ্টিকর্তার উপর আসলে নির্ভর করে। চিকিৎসাগতভাবে আমরা সব রকম প্রস্তুতি আমাদের আছে। এই আজকের মতো আমরা এটুকু আপনাদের জানাতে যাচ্ছি। আমরা আবার আপনাদেরকে জানাবো কি 6 থেকে 8 ঘন্টা পরে যদি কোনো ডেভেলপমেন্ট আমাদের হয় যে আপনাদের সঙ্গে শেয়ার করার মতো, জাতির সঙ্গে শেয়ার করার মতো আমরা শেয়ার করব। আমাদের এখানে বাচ্চাদের গ্রুপিংগুলো করা হয়েছে, 4টা গ্রুপই লাগবে, বাট বেসিক্যালি নেগেটিভ যারা তাদের কয়েকজন থাকলেই চলবে, বাকিগুলো সাফিসিয়েন্ট ডোনার আছে। আমরা বলছি যে 78 জন রোগীর জন্য এখানে সব মিলেও ঢাকা শহরে আসলে 100 জনের বেশি এই মুহূর্তে ডোনারের প্রয়োজন নেই। অতএব আপনারা বুঝতে পারছেন যে আসলে যথেষ্ট ডোনার আছে। অতএব আসলে ডোনার অনেক বেশি আসলে বরঞ্চ আসলে ম্যানেজ করা আমাদের জন্য কঠিন হয়। আমরা স্যার অলরেডি কিছু টোটাল হস্তান্তর হয়েছে এই হাসপাতাল থেকে 10 জন, সিএমএস থেকে 8 জন, আর ইউনাইটেড থেকে 1 জন, ঢাকা মেডিকেল কলেজ থেকে 1 জন। 6 জন বলেছি আমরা। 6 জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি যাদের ডিএনএ নেওয়া হয়েছে। আর একটিকে মৃতদেহ কিনা দেহাবশেষ বলা হবে, উত্তর আধুনিক সে যেটা নেওয়া হয়েছে সেটা নিশ্চিত করা হয়নি। ওটা নিশ্চিত করা হলে সেখান থেকেও স্যাম্পল নেওয়া হবে। এইভাবে আমরা বলতে পারবো না। হাসপাতাল থেকে অনস্পট তো আসলে আমরা রেস্কিউ করিনি। আমাদের এখানে যেটা আমরা বলছি ব্রড ডেড যেটা বলছি সেটাকে বলবেন, অনস্পট বলতে পারেন আপনারা। সেই হিসাবে ব্রড ডেড সিএমএইচ ছিল 11 জন, ইউনাইটেডে 1 জন, আমাদের এখানে 1 জন, ঢাকা মেডিকেলে 4 জন পাঠানো হয়েছে, তার মধ্যে ওখানে যাওয়ার পরে 1 জন। অতএব আমরা এই কজনকে ব্রড ডেড বলতে পারি। আর যেটাকে আমরা বললাম উত্তর আধুনিক সেটাকে আসলে আপনারা ব্রড ডেড বলতে পারেন, যদি এটা আদৌ ডেড বডি হয়ে থাকে সম্পৃক্ত। সব মিলে ভর্তি 78 জন আমরা বলেছি। বয়স্ক আমাদের এখানে এবং ঢাকা সিএমএইচ এ তো আসলে রেস্কিউ যারা করেছেন, যারা ছিলেন অংশগ্রহণ করেছেন উদ্ধারকারী দলে, সেখানে সাধারণ উদ্ধারকর্মী, সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড ওনারা ওইখানে আছেন, শিক্ষক। অথবা ওইখানে মূলত ওইখানে বেশ বয়স্ক। এইখানে মাত্র 2 জন বয়স্ক ছিলেন, তার মধ্যে 1 জন আসলে মৃত্যুবরণ করেছেন আর গত রাতে, যিনি শিক্ষিকা ছিলেন স্কুলে। এটাকে ভোগান্তি না বলে দয়া করে একটু আপনারা দয়ালু হন তাদের প্রতি। ভোগান্তি না, এটা জাস্ট আমরা তেমন কোনোভাবেই জাস্ট সাধারণ ফর্মালিটি, যেহেতু এটা একটা বড় ধরনের জাতীয় ঘটনা, যেই ন্যূনতম যে তথ্যগুলো না থাকলে আবার জাতি বা আপনারা বিভ্রান্ত হবে সেটুকু তথ্যই রাখা হচ্ছে। কোনোভাবেই কাউকে করা হয়নি। এবং আমরা যতজন এসছে সবাইকে হস্তান্তর করা হয়েছে। হয়তো তথ্যগুলো সংগ্রহ করতে হচ্ছে, কারণ যেন ওইটা আমাদের আপনাদের বা সবার সঙ্গে সঠিক তথ্যটা এইটার জন্য, আর কিছু না। আমাদের এখানে আইসিইউতে এই মুহূর্তে 5 জন আছে, তার মধ্যে ভেন্টিলেট করা আছে 3 জন, 2 জন। কারেকশন দরকার নেই। আমরা লিস্ট আমাদের প্রত্যেক জায়গায় কারা কে কোথায় আছে এই তালিকাটা পাবলিক ডোমেইনে আছে। হ্যাঁ, সো আত্মীয় স্বজনরা হয়তো ওনারা ওই জায়গাটা অ্যাক্সেস করেননি। ওনারা আমাদের এখানে এই সিএমএইচ যে 2 জায়গায় তালিকা আছে, আমরা স্বজনদের রিকোয়েস্ট করবো তালিকাটা দেখে ওনাদের বাচ্চার যদি নাম দেখে নেন তাহলে ওনারা নিশ্চিত হতে পারবেন। হ্যাঁ, তালিকা দেওয়া আছে যে কোন হাসপাতালে কারা ভর্তি, আমরা সেটাই বলছি। 2 হাসপাতালেই যারা ভর্তি আছে তাদের সম্পূর্ণ নামের তালিকা অন পাবলিক ডোমেইন আছে। প্রশ্ন হচ্ছে তাদেরকে আমরা অনুরোধ করবো ওনারা যেন একটু জানার চেষ্টা করেন। আমরা গতকালকে একটা নাম্বার দিয়েছিলাম। আমরা গতকালকে একটা নাম্বার দিয়েছি। আমরা কিছুক্ষণ পরে, এটা যেহেতু 4টা হসপিটালে এখন ভর্তি আছে, আমরা একটা ফোকাল নাম্বার আপনাদের দিয়ে দিব। এই মুহূর্তে যেটা আছে, আপনারা বার্নের নাম্বারে ফোন করলেও ওনাদের কাছে বাকি জায়গার ভর্তি তালিকা আছে। অথবা গতকালকে দেওয়া নাম্বারে আপাতত যোগাযোগ করেন, আমরা ইতিমধ্যেই কোঅর্ডিনেটেড ভাবে বাকি নাম্বার দিয়ে দিব আপনাদের। যতজন মারা গেছে তার মধ্যে 2 জন বাদে 27-এর মধ্যে 25 জন শিশু, 1 জন পাইলট, আরেকজন আমরা এই মাত্র এখানে বললাম এখানকার শিক্ষিকা। ধন্যবাদ আপনাদেরকে, দোয়া করবেন। বাংলাদেশের মর্মান্তিক দুর্ঘটনায় জাতিসংঘ ভারত, পাকিস্তান ও মালয়েশিয়া থেকে শোক প্রকাশ করেছে। সহানুভূতি জানিয়ে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় জাতিসংঘের বাংলাদেশ মিশনে সমবেদনা প্রকাশ করেছে। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনে যোগদানের কথা জানিয়েছে সংস্থাটি। গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাত্মতা প্রকাশ করে সম্ভাব্য সব সমর্থন ও সহায়তা দিতে ভারত প্রস্তুত বলেও জানান তিনি। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মোদী বলেন, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত তিনি। বাংলাদেশের দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জ।
সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে এই সমবেদনা জানান তিনি। গভীর দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে রোজকার চিরচেনা রূপ আজ নেই ছাত্র শিক্ষকদের পদচারণা। গতকাল ক্লাসরুমে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী প্রশিক্ষণ যুদ্ধ বিমান FT-7BG বিধ্বস্ত হয়। সকাল থেকে ঘটনাস্থলে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, বিমান বিধ্বস্তের ঘটনার পর মাইলস্টোনের বর্তমান চিত্র কি জানাবেন? নিশ্চয়ই প্রিয়া, আমি যদি একটু দেখাতে চাই যে যেখানটায় বিমান দুর্ঘটনা ঘটেছে সেই মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে, সেই ভবনটি এখন কিন্তু ক্রাইম সিনের আওতাধীন। কারণ হচ্ছে বিমানের যে আলামত, সেই আলামত বের করার চেষ্টা করছেন। আমি একটু দেখাতে চাই যে এখানে যে দোতলার যে জায়গাটিতে আছে, ঠিক এই জায়গাটিতে বিমান বিধ্বস্ত হয়েছিল। আর সেখানে গতকাল রাত্রেও কিন্তু আলামত সংগ্রহ করা শুরু করেছে, এমনকি আজকেও ক্রাইম সিন এখন অবস্থান করছেন। বিশেষ করে বিমান বাহিনীর যে ক্রাইম সিন রয়েছে তারা এসেছেন এই জায়গাটিতে। সেই দৃশ্যপটটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, কারণ গতকাল ঠিক এই টাইমটায় শিক্ষার্থীরা তারা এখানে ক্লাস করেছেন। আজকে সেই ভবনটি একদম পুরো ছাই হয়ে গেছে। বিশেষ করে আশেপাশে যে ক্লাসরুমগুলো রয়েছিল সেগুলো কিন্তু একেবারে পুরো ছাই। আর এই পাশের ঠিক যে জায়গাটিতে আঘাত এনেছে বিমানটি, তার পাশের যে ক্লাস রুমটা, সেখানেও কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে এইখানে যে শিক্ষার্থীরা রয়েছিল বেঞ্চে বসা ছিল, সেখানে বসেই তারা আসলে পুড়ে গেছে। সেই অবস্থাতেই তাদেরকে উদ্ধার করা হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু এখানে সাধারণ যারা আছেন বা তারা কিন্তু বলেছেন। এমনকি এই জায়গাটাতে জমায়েত যে লোকজন বা সাধারণ মানুষ বলা যাবে না, কারণ যারা আহত হয়েছে সেই আহত পরিবারের সদস্যরা এই জায়গাটাতে অবস্থান করছেন। এখন তাদের এখন একটি দাবি, সেটা হচ্ছে যে আহতদেরকে উন্নত চিকিৎসা বা দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়টি তারা দাবি তুলছেন, এবং কি সেটা করতেই হবে, বাধ্য করতে হবে সরকারকে। সেই বিষয়টাও কিন্তু তারা জানিয়েছেন। জোরালোভাবে তারা বলছেন যে আহতদেরকে প্রয়োজন হয় বিদেশে পাঠিয়ে তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেই সরকারের প্রতি তারা এই দাবিটাও কিন্তু রাখছেন। যেহেতু আজকে রাষ্ট্রীয় শোক দিবস পালিত হচ্ছে, তাই বলা যায় যে এখানে মূলত যারা এসেছেন তারা প্রত্যেকেই এই জোরালো দাবিটাই করছেন। আর এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত মোট 27 জনের মরদেহ বা মৃত্যু হয়েছে। আর ক্রাইম সিন আসলে এখানে আলামত সংগ্রহ করতে কতক্ষণ লাগবে সেই বিষয়টি এখন আমরা নিশ্চিত নয়। তবে যখন আলামত সম্পূর্ণ শেষ হবে সেই প্রেক্ষিতে ক্রাইম সিনের পক্ষ থেকে হয়তো একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন তারা কী ধরনের আলামত পেয়েছেন, কীভাবে ঘটনাটি ঘটে গেছে। যেহেতু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা জানতে পারবো। এখানে অনেকেই এসেছেন একটু, সেখানে পরিবারের সদস্যরা তারা আবার একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে একটি 10টার দিকে একটি মানববন্ধন রয়েছে, মানববন্ধন করার কথা রয়েছে। সেটা হয়তো বা 11টার দিকে হতে পারে। আর এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখান থেকে স্কুলের যে কর্তৃপক্ষ আছেন তারা একটি পরিসংখ্যান বা তারা একটি নামের যে তালিকা, সেই নামের তালিকা করে তারা জানাবে যে আসলে সঠিক যে নিহত বা আহত কতজন ছিল সেই বিষয়টাও কিন্তু তারা জানার চেষ্টা করবে। এবং কি যারা পরিবার সদস্যরা আছেন, পরিবার স্বজনরা যারা এখানে অবস্থান করছেন, তাদের আরেকটি দাবি, সেটা হচ্ছে যে সঠিক যে মৃত্যুর সংখ্যা, আহত সংখ্যা, সেটা যাতে করে কর্তৃপক্ষের কাছ থেকে তারা পেয়ে যান এবং কি সঠিক তথ্যটা দেন, সেই বিষয়টাও কিন্তু তারা দাবি করছেন। এখানে গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখেছি এই আলামত সংগ্রহ বা বিমান বিধ্বস্তদের ধ্বংসাবশেষ, সেগুলো কিন্তু এখনো উদ্ধার চলছে। পুরো জায়গাটিতে কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে
আমি যদি একটু ভবনটির ভেতরের চিত্রটা একটু দেখাতে চাই, ঠিক এই ফ্লোরটায়, এই তলাটাই কিন্তু বিমান ভূমিত হয়েছে। এখানে পড়েই আগুন বা বিস্ফোরণ, বিকট বিস্ফোরণ ঘটনা ঘটে। আর যেহেতু প্রিয়া গতকাল এই যে সময়টাতে যেহেতু এই বিমানটি 13 মিনিট উড্ডয়ন করেছে, আকাশে উড়েছে 13 মিনিট, একটা 6 তেজগাঁও পৌর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর পরবর্তীতে একটা 18 মিনিটে ঠিক এই জায়গাটিতে আঘাত হানে, যার কারণে দুর্ঘটনা ঘটে যায়। এমনকি আমরা যতদূর বা বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল বা তাদের যে তথ্য কেন্দ্র রয়েছে, সেই তথ্য কেন্দ্রে বিমান উড্ডয়ন করার পরপরই তিনি কিন্তু তথ্য কেন্দ্রে পাইলট যিনি ছিলেন তিনি কিন্তু জানিয়েছিলেন তথ্য কেন্দ্রে যে তার বিমানটি উঠছে না, উপরের দিকে উঠছে না, নিচের দিকে নেমে যাচ্ছে। এর পরবর্তীতে তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু সেই চেষ্টাটা আসলে বিফল হয়েছে। কারণ তিনি চেষ্টা করেছিলেন, পাশেই স্কুলের পাশেই একটি মাঠ ছিল, সেই মাঠে ল্যান্ড করার বা ভূমিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা শেষ চেষ্টা আসলে রক্ষা করতে পারেননি। সেখানে আসলে ভূমিত হয়েছে। এমনকি আমরা যদি একটু দেখাতে চাই যে দোতলা ভবন, দোতলা যে সেখানেও কিন্তু এই ক্রাইম সিনের যারা আছেন তারা কিন্তু সেখানে যে তল্লাশি বা তাদের যে আলামতের যে বিষয়গুলো সেগুলো শনাক্ত করার চেষ্টা করছেন। আমরা হয়তোবা পরবর্তীতে আমি এই দিকে একটু দেখাতে চাই যে উৎসুক বা বিমানের যে আলামতগুলো সেগুলো কিন্তু এই এখানে আলামতগুলো নেওয়া যাওয়া হচ্ছে। বিমানের ধ্বংসাবশেষ কিন্তু এখনো পুরোপুরি সেটা কিন্তু শেষ হয়নি। গতকালকে আমরা যেগুলো দেখেছি সেগুলো হচ্ছে বড় আকারের যে ধ্বংসাবশেষ বিমানের, সেগুলো নিয়ে যাওয়া হয়েছিল। এখন যে ট্রলিটি দেখতে পাচ্ছেন পুলিশের, সেখানে কিন্তু বিমানের যে ধ্বংসাবশেষ সেগুলো ছোট ছোট যে ধ্বংসাবশেষগুলো রয়েছে সেগুলো উদ্ঘাটন করছে বা সেগুলো আলামতগুলো তারা উদ্ধার করছে। প্রিয়া, আসলে মূলত ক্রাইম সিনের যে সবশেষ কার্যক্রম, সেই কার্যক্রম শেষ হওয়ার পর আসলে বলা যাবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কিভাবে ভূমিত হয়েছে, সব কিছু বিষয়। তো এই ছিল এখান থেকে প্রিয়া সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। কোটা সংস্কার আন্দোলনের জেরে গত বছরের 22শে জুলাই সারা দেশে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী সহ 1200 জনকে গ্রেপ্তার করা হয়। পঞ্চম দিনের মতো দেশ ছিল ইন্টারনেটবিহীন, ছিল কারফিউ। এমন পরিস্থিতিতে 4 দফা দাবি বাস্তবায়নের আলটিমেটাম দিয়ে 48 ঘন্টার জন্য কমপ্লিট শাটডাউন স্থগিতের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। আন্দোলন দমাতে সাধারণ ছুটির মেয়াদ এবং কারফিউ বাড়ায় সরকার। জুলাই আন্দোলন সময়ের সাথে সাথে বাড়ে এই আন্দোলনের তীব্রতা, বাড়ে সরকারের দমন নিপীড়ন। 22শে জুলাই সোমবার আইনশৃঙ্খলা বাহিনী চিরুনি অভিযান চালিয়ে সারা দেশে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী সহ 1200 জনকে গ্রেফতার করেন। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 2 জন আন্দোলনকারীর মৃত্যু হয়। এছাড়া পঞ্চম দিনের মতো পুরো দেশকে ইন্টারনেটবিহীন রাখে সরকার। এক নির্বাহী আদেশে সাধারণ ছুটি আরও একদিন বাড়ানো হয়। 19শে জুলাই মধ্যরাত থেকে জারি করা কারফিউ 22শে জুলাই দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল করা হয়। 4 দফা দাবি বাস্তবায়নে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে মহাখালীতে কয়েকশো আন্দোলনকারী কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখে, পরে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। রাতে কোটা সংস্কার সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সারসংক্ষেপে সই করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দুপুরে ব্যবসায়ীদের সাথে গণভবনে বৈঠক করেন তিনি। বৈঠকে শেখ হাসিনা বিভিন্ন স্থাপনায় হামলা ও সহিংসতার জন্য বিএনপি, জামায়াত ও ছাত্র শিবিরকে দায়ী করেন এবং তাদের বিরুদ্ধে আরও শক্ত অ্যাকশন নেয়ার কথা জানান।
এদিন সেনাপ্রধান যাত্রাবাড়ী সহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বলেন, জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনা সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এছাড়া এদিন যাত্রাবাড়ী এলাকা পরিদর্শন করেন তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ সময় আইজিপি সাংবাদিকদের বলেন, প্রতিটি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য পাই পাই করে হিসাব দিতে হবে। এদিন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, পরিস্থিতি আরও উন্নতির জন্য কারফিউ অব্যাহত থাকবে। এছাড়া পথে পথে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের ব্যাপক অবস্থান দেখা যায়। গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীর সাজোয়া যান মোতায়েন ছিল। আকাশে ছিল পুলিশ, র্যাবের হেলিকপ্টার টহল। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।